জানিয়ে দিব ৭ মার্চে কড়া বার্তা দিল তারেকের বিএনপি। এবার কি করবে আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো বাংলাদেশে হাদি খুনে ২ অভিযুক্ত গ্রেপ্তার এপার বাংলায়, এবার বেরোবে থলের বেড়াল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব জ্বালানি সংকটে ভারতের সাহায্য চাইছে তারেকের বাংলাদেশ সরকার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ৭ মার্চ রাজধানী ঢাকার ধানমন্ডি ৩৩ নম্বরের কাছে মিছিলের চেষ্টা করার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ কর্মীকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি জাতীয় পতাকা ও মাথায় বাঁধার ১০টি হেডব্যান্ড উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ২ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। তারা ধানমন্ডি ৩৩ নম্বরে মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। তাদের মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে প্রচারমূলক একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহল মহলের মতে, বিএনপি ক্ষমতায় আসার পর যেভাবে বাংলাদেশ জুড়ে একে একে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে যাচ্ছিল, তাতে মনে করা হচ্ছিল হাসিনার দলের বিরুদ্ধে নরম মনোভাব নিচ্ছে বিএনপি। কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, আওয়ামী লীগের প্রায় ৪০টি কার্যালয় বা পার্টি অফিসের তালা খোলা হয়েছে বাংলাদেশে। সেখানে নিয়মিত যাতায়াত করছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলের কর্মী সমর্থকরা। তবে এর মধ্যে ২-১টি জায়গায় এনসিপি ও ছাত্র সংগঠনগুলি আওয়ামী লীগের পার্টি অফিসে পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলেও জানা গিয়েছে। কিন্তু সব মিলিয়ে বিএনপি সেরকম কিছু করেনি। ফলে শেখ হাসিনা দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন ৭, ১৭ এবং ২৬ মার্চ বাংলাদেশ জুড়ে মাঠ পর্যায়ে কর্মসূচি পালন করতে হবে। কিন্তু প্রথম দিনেই ধাক্কা খেলেন তিনি। ফলে পরবর্তী দুদিনে কী হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ঘটনা হল, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগের কার্যালয় খুলে যাওয়া, আওয়ামী লীগের নেতাদের জামিন হওয়া, উল্টি ইউনূসের জামানার একাধিক উপদেষ্টা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া নিয়ে ক্রমাগত চাপ বাড়াচ্ছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এনসিপিও বিএনপির দিকে আঙুল তুলছিল রাজনৈতিক প্রতিহিংসার। এই পরিস্থিতিতে বিএনপি ৭ মার্চ খেলা ঘুরিয়ে দিল বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। ২০০৭ সালের এই ৭ মার্চ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেফতার হয়েছিলেন। সেই দিনটিকে সামনে নিয়ে এসে বিএনপি তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস পালন করল দেশজুড়ে। বিএনপির যুক্তি, বস্তুত ১/১১ জরুরি অবস্থাকালীন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট হয়েছিলেন তারেক রহমান। এই কর্মসূচির জেরে কার্যত অন্তরালেই চলে গেল ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটি। উল্টে আওয়ামী লীগের কয়েকজন কর্মীকে গ্রেফতার করে পাল্টা বার্তাও দিল বিএনপি সরকার। ফলে সামনে কঠিন সময় আওয়ামী লীগের, এটা বলাই বাহুল্য। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এক বিবৃতি জারি করে বলেছে, গোপন সূত্রে খবর ছিল খুন ও তোলাবাজিতে জড়িত ২ বাংলাদেশি যুবক দেশ থেকে পালিয়ে এসে বনগাঁ সীমান্ত এলাকায় এসে লুকিয়ে রয়েছে। বর্তমানে তারা ফের সীমান্ত পার করে দেশে ফেরার চেষ্টা চালাচ্ছে। ওই খবরের ওপরে ভিত্তি করেই বিশেষ অভিযান চালানো হয়। তাতেই গ্রেফতার হয়েছে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন নামে ২ যুবক। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের কাছে ওসমান হাদি হত্যাকারীদের সম্পর্কে খবর ছিল না। অন্য একটি সূত্র ধরে এই অভিযান চালানো হয়েছিল। পরে পুলিশ জানতে পারে এরাই ওসমান হাদি খুনে মূল অভিযুক্ত। উল্লেখ্য, ইনকলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ভোটে লড়া করার কথা ছিল ঢাকা ৮ আসন থেকে। এর জন্য তিনি প্রচার শুরু করেছিলেন। সেই সময়ই গত ১২ ডিসেম্বর তাকে পুরানো পল্টনের ক্যালভার্ট রোডে গুলি করে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি, হাদি হত্যায় মূল অভিযুক্ত এই দুজনের সঙ্গে কনস্যুলার অ্যাক্সেস বা সাক্ষাতের আবেদন জানিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আটক দুজনের সঙ্গে কনস্যুলার সাক্ষাতের অনুমতি চেয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, সাধারণত এ ধরনের আবেদন প্রক্রিয়াকরণে ৩ থেকে ৭ কার্যদিবস সময় লাগে এবং আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই সাক্ষাতের ব্যবস্থা করা হবে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই গ্রেফতারের ফলে ঢাকা ও দিল্লির মধ্যে মামলার তদন্তে আরও আইনি সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষীয় প্রত্যর্পণ চুক্তি প্রয়োগের কথাও বিবেচনা করা হতে পারে। যদিও পশ্চিমবঙ্গ পুলিশ এই ২ সন্দেহভাজনকে গ্রেফতার করায় অনেকগুলি প্রশ্ন সামনে চলে এলো। ভারত বিরোধী জঙ্গিরাও পশ্চিমবঙ্গকে নিরাপদ বলে বেছে নিয়েছে এমন অভিযোগ করা হচ্ছিল। এমন প্রেক্ষাপটে ইউনূসের আমলে তোলা অভিযোগে প্রমাণিত হল হাদি হত্যায় ২ অভিযুক্ত পশ্চিমবঙ্গ থেকেই গ্রেফতার হওয়ায়।
ইসরায়েল ইরানের যুদ্ধের প্রভাবে কিছু দেশের জ্বালানি সংকট যে তৈরি হতে পারে সে কথা আগেই জানিয়েছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা, আর সেটাই সত্যি হতে হচ্ছে। জ্বালানি তেলের সরবরাহ কমায় দেশের বাজারে সংকটের আশঙ্কা প্রকট হচ্ছে। এইবার জ্বালানি সংকট কাটাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ। আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তির আলোকে নিয়মিত ডিজেলের যোগান চায় ঢাকা। অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগোতে চায় দুই দেশ। অনেকে বলছেন, ক্ষমতায় এসেই তারেক সরকারকে বেগ পেতে হচ্ছে। পরিসংখ্যান বলছে, আসামের এনআরএল থেকে 2023 সালে আমদানি করা হয়েছে 35,718 টন ডিজেল, 2024 সালের 28,204 টন, 2025 সালে 1,24,216 টন। 15 বছর মেয়াদের চুক্তির আওতায় চলতি বছরে আমদানির কথা আরও 2,40,000 মেট্রিক টন ডিজেল। একাধিক সূত্র বলছে, জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে উদ্যোগ নিয়েছে। সরকারের পক্ষ থেকে ভারতের এই দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে আগামী 4 মাসের মধ্যে 50,000 টন ডিজেল বাংলাদেশে সরবরাহের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে। ভারতের এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিজেল আমদানি চুক্তি সম্পন্ন হলে তা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র বলছে, জ্বালানি সংকট কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বর্তমান জরুরি পরিস্থিতি সামাল দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ইতিবাচক সাড়াও দিয়েছে।